আজ এই বিশাল আকাশ, উজ্জ্বল তারা আর সাথে এই চাঁদকে সাক্ষী রেখে আমার ভালোবাসার জানান দিলাম। সারা জীবন তোমার হাত ধরে রাখার ওয়াদা করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকার প্রতিশ্রুতি দিলাম। এই অন্ধকার রাত, এই বাতাস, এই পুরো পৃথিবীকে সাক্ষী রেখে আমার এই মন তোমাকে দিলাম। যত্ন করে রেখো। স্নিগ্ধ সকাল, চোখ ধাঁধানো গোলাপের বাগান, চারিদিকে গোলাপের মাতাল করা সুবাস। যতদূর চোখ যায় শুধু রক্তলাল গোলাপের সমাহার। বাগানের শেষ প্রান্তে দেখা যাচ্ছে সূর্যি মামার অর্ধেক অবয়ব। যেদিক দিয়ে হেঁটে আসছে এই গোলাপ রাজ্যের রাজকুমারী। পরনে তার শুভ্র রঙের পোশাক, যা পা পর্যন্ত আবৃত। লম্বা জামাটা দুই হাতে হালকা উঁচু করে ভেজা সবুজ নরম ঘাসের উপর দিয়ে হেঁটে আসছে। এই সবুজ লালের সাম্রাজ্যে শুভ্র রংটা যেন অন্ধকার আকাশের বুকে জ্বলন্ত তারার মতো জ্বলজ্বল করছে। কিছু দূর এগিয়ে আসতেই রাজকুমারী দেখা পায় তার স্বপ্নের রাজকুমারের। গোলাপ বাগানের ঠিক মধ্যস্থানে সে দাঁড়িয়েছিল। রাজকুমারকে দেখে রাজকুমারী উল্টো দিক ঘুরে দৌড়াতে থাকে। তাকে ধরতে পেছন পেছন ছোটে রাজকুমারও। সকালের শিশিরে ভেজা নরম সবুজ স্নিগ্ধ ঘাসের উপর দিয়ে আলতো পায়ে দৌড়ে পালাচ্ছে রাজকুমারী। তার পায়ে বিদ্যমান নূপুরের রিনিঝিনি আওয়াজে চারিদিক মুখরিত হয়ে উঠেছে। কিছু দূর যেতে রাজকুমার রাজকুমারীকে ধরে ফেলে, হাত ধরে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে। এখন বর্তমানে রাজকুমারী চোখ বন্ধ করে রাজকুমারের বুকে অবস্থান করছে। পাশ থেকে একটা লাল গোলাপ ছিঁড়ে রাজকুমার সেটা রাজকুমারীর কানের পিছে গেঁথে দিল। রাজকুমারী চোখ মেলে তাকালো সামনে দাঁড়ানো রাজকুমারের পানে। এটা তার স্বপ্নের পুরুষ, যাকে দেখে হাজার বার মনহারা রাজকুমারী। নিজের মনে ছোট্ট কুঠুরিটা হাজারো স্বপ্নে সাজিয়েছে এই পুরুষটাকে ঘিরে। প্রেম, ভালোবাসা, মায়া এবং মোহ দিয়ে পরিপূর্ণ সেই কুঠুরি। রাজকুমারীর চোখে ঘোর। ঠিক এমন সময় হঠাৎ রাজকুমার তার মুখটা এগিয়ে আনতে লাগলো রাজকুমারীর দিকে। দুজনের ওষ্ঠ প্রায় একে অপরের সাথে ছুঁই ছুঁই এমন জায়গায় অবস্থান করছে। সেটা দেখে আবেশে চোখ বন্ধ করে ফেলল রাজকুমারী। তপ্ত শ্বাস আছড়ে পড়ছে একে অপরের চোখে মুখে। ওষ্ঠে ওষ্ঠ মিলিত হবে ঠিক এমন সময়ে অ্যালার্মের কর্কশ শব্দে হকচকিয়ে উঠে বসল পিহু। হতবম্ব নজরে ডানে বামে তাকালো। তখনও বিকট আওয়াজে অ্যালার্ম বেজেই চলেছে। পিহু আশেপাশে তাকিয়ে নিজের অবস্থান পর্যবেক্ষণ করলো একবার। কোথায় গেল রাজকুমার, পিহুর স্বপ্নের পুরুষ? আর কোথায় বা গেল সেই চোখ ধাঁধানো গোলাপের রাজ্য? ভাবতে ভাবতে কয়েক সেকেন্ড ঝিম মেরে বসে রইল পিহু। কিছুক্ষণ পরে বুঝতে পারলো সে স্বপ্ন দেখছিল। ব্যাপারটা বুঝে আসতেই দুই হাতে মাথা চেপে ধরল পিহু। উফ, আবার 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 সেই স্বপ্ন। আর এবারেও স্বপ্নটা পুরো দেখার আগেই ঘুম ভেঙে গেল। বিগত কয়েক বছর ধরে এই যন্ত্রণায় ভুগছে পিহু। যখন থেকে ভালোবাসা নামক জিনিসটা উপলব্ধি করতে শিখেছে, যখন থেকে পিহুর ছোট্ট মনের আঙিনায় ভালোবাসা নামক পাখিটা বাসা বেঁধেছে, তখন থেকেই এই স্বপ্ন দেখে আসছে পিহু। কিন্তু আফসোস, কোনো দিনও স্বপ্নটা পুরো দেখতে পারে না। তার আগেই কোনো না কোনো ভাবে ঘুমটা ভেঙে যায়। যাবে নাই বা কেন? পিহু তো প্রেমে পড়েছে একটা রসকসীন ড্রাগি বিশাল দেহী দৈত্য দানবের ওপর। সে কি আর পিহুর মনের এই প্রেম ভালোবাসা বোঝে? একদম বোঝে না। সামনে যতক্ষণ থাকে ততক্ষণ পিহুর সাথে হয় ঝগড়া করতে থাকে, না হলে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। কথা বলা, ঝগড়া এগুলো তার মুডের উপর ডিপেন্ড করে। মন চাইলে কারোর সাথে কথা বলবে, না হলে রোবটের মতো দাঁড়িয়ে থাকবে। কেউ মেরেও মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করাতে পারবে না। ছোট্ট পিহু কিনা ওই দত্তদানবটার প্রেমে পড়েছে, যে কিনা পিহুর থেকে গুণে গুণে 7 বছরের বড়। সামনে থাকলে তো ভালো ব্যবহার করে না, এই স্বপ্নেই যা একটু সুন্দর ব্যবহার করে সেটাও যেন এই ঘুমের সহ্য হয় না। সুন্দর মুহূর্তটা উপভোগ করার আগে স্বপ্নটা ভেঙে যায়। কি এমন ক্ষতি হতো আর একটু ঘুমটা থাকলে? তাহলে পরে রোমাঞ্চকর দৃশ্যটা তো পিহু উপভোগ করতে পারত। বাস্তবে তো আর এই মুহূর্ত কখনো উপভোগ করতে পারবে না পিহু। স্বপ্নেই নিজের শখ পূরণ করত। রাগে দুঃখে কান্না করতে ইচ্ছে করছে পিহুর। পুরো পৃথিবীটাই পিহুর কাছে নিজের শত্রু মনে হচ্ছে। ঘাড় ঘুরিয়ে একবার তাকালো বেডের পাশে টেবিলের উপর রাখা টেবিল ক্লকটার দিকে।
যা এখনো অবিরাম শব্দে বেজেই যাচ্ছে। আপাতত এটাকে পিহুর কাছে নিজের সবচেয়ে বড় শত্রু মনে হচ্ছে। এটার জন্যই এই সুন্দর স্বপ্নটা শেষ পর্যন্ত দেখতে পারল না পিহু। রাগে দুঃখে টেবিল ক্লকটাকে নিয়ে আছাড় মারতে উদ্যত হয়েও থেমে গেল। এটা পিহুর মা জননীর বিশ্বস্ত সঙ্গী। এটা দিয়েই মা জননী প্রতিদিন পিহুকে ঘুম থেকে টেনে তোলেন। তাই এটা ভাঙলে পিহুর পিঠও যে আস্ত থাকবে না সেটা পিহু খুব ভালো করেই জানে। তাই অ্যালার্মটা বন্ধ করে সযত্নে যেখানে ছিল ক্লকটা আবার সেখানে রেখে দিল। অবশ্য সকাল হয়ে গেছে। ক্লকটারই বা দোষ দিয়ে কি লাভ? ক্লকটা টেবিলে রেখে পিহু নিচের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে গেল। একটা নখ কামড়ে মনে করার চেষ্টা করলো। চাদর কি রাতে আমি গায়ে নিয়েছিলাম? কিন্তু কখন? ভাবনা চিন্তা করে দেখে না, চাদরবিহীন রাতে ঘুমিয়েছিল পিহু। তাহলে কে দিতে পারে? ভাবতে থাকে পিহু। কিন্তু কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে ভাবে মা দিয়ে গেছে হয়তো। এটা নিয়ে পিহু আর বেশি মাথা ঘামালো না। গায়ের ওপর থেকে চাদরটা সরিয়ে নিচে নামতে পা বাড়ালো। কিন্তু ওই যে দুর্ভাগ্য, যা পিহুর মায়ের পেটে যমজ বোন, পিহুর পিছু ছাড়েই না। নিচে এক পা রাখতেই চাদরের সাথে পা পেঁচিয়ে শব্দ করে ফ্লোরে পড়ে গেল। ব্যাস, এটারই বাকি ছিল। পড়ে গিয়ে পিহু দেয় এক গগন বিতারক চিৎকার। পিহুর চিৎকার শুনে হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করলো বাসার সবাই। সবার আগে দৌড়ে এলেন পিহুর বাবা আসলাম সাহেব। পিহু যে তার চোখের মণি, একমাত্র আদরের মেয়ে। মেয়ের গায়ে এক চুল পরিমাণ আঁচড়ও তিনি সহ্য করতে পারেন না। আসলাম সাহেবের পেছন পেছন এসেছে পিহুর মা পিয়াসা বেগম আর ভাই প্রয়াস। রুমে ঢুকেই আসলাম সাহেব মেয়ের কাছে ছুটে এলেন। চাদর সরিয়ে টেনে তুললেন মেয়েকে। হাতের কনুইতে ছিলে গেছে আর হাঁটুতে ব্যথা পেয়েছে পিহু। এটুকু সময় কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে। বাবাকে দেখে পিহুর আহ্লাদ আরো বেড়ে গেল। পিহুর বাবাই তো একমাত্র জায়গা যার কাছে পিহু নিজের আহ্লাদ প্রকাশ করতে পারে, যে মানুষটা কখনো বিরক্তি বোধ করে না। একদিকে স্বপ্ন পুরোপুরি না দেখার দুঃখ, অন্যদিকে পড়ে গিয়ে ব্যথা, সব মিলিয়ে পিহুর কান্নার মাত্রা আরো বেড়ে গেল। বাবার বুকে মুখ গুজে ভ্যা ভ্যা করে কেঁদে দিল পিহু, যেন কেঁদে আজ সব দুঃখ ভাসিয়ে দিবে। মেয়ের এই অতিরিক্ত অভিনয় দেখে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়লেন পিয়াসা বেগম। মেয়েটা পাক্কা অভিনেত্রী হয়েছে, একটু কিছু হয়েছে কি হয়নি এমন অভিনয় শুরু করে দেয় যে পুরো বাড়ি মাথায় তুলে নেয়। ছোটখাটো একটা অজুহাত পেলেই এমনভাবে কান্না শুরু করে যেন 5 বছরের বাচ্চার থেকে তার প্রিয় খেলনা কেড়ে নেওয়া হয়েছে। তাই সে হাত পা দাপিয়ে কাঁদছে। আর তাকে আশকারা দেওয়ার জন্য আছে তার বাবা। এই লোকের আশকারাতেই মেয়েটা বড় হলো না, আস্ত একটা বলদ তৈরি হয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে পুরো বিষয়টা দেখে নিয়ে তিনি আলমারির দিকে যেতে যেতে বললেন, তোমাদের বাপ বেটির অভিনয় শেষ হলে এবার নিচ থেকে উঠে বিছানায় বসো। আমি মলম দিয়ে যাচ্ছি, মলমটা লাগিয়ে দিও। মায়ের কথা শুনে হঠাৎ কান্না থামিয়ে দিল পিহু। মায়ের দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, তুমি কেমন মা? হ্যাঁ, তোমার মেয়ে পড়ে গেছে, ব্যথা পেয়েছে, আর তুমি শোক পালন না করে কাজে ব্যস্ত আছো। তুমি আমায় একটুও ভালোবাসো না আম্মু? হ্যাঁ, বাসি না তো, কারণ এখানে এমন কিছু হয়নি যে আমাকে কেঁদে কেটে বুক ভাসাতে হবে। ঘাট থেকে পড়ে গেছিস, হাতে পায়ে ছিলে গেছে, মলম লাগালে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে এমন নাটক শুরু হয়েছে, মনে হচ্ছে যেন সিনেমা চলছে। পিয়াসা বেগমকে থামাতে আসলাম সাহেব বলে উঠলেন, থামবে তুমি? আমার মেয়েটা ব্যথা পেয়েছে আর তুমি ওকে তখন থেকে বকে যাচ্ছ। তোমার শোক না লাগলে যাও, আমার মেয়ের জন্য আমি আছি। মায়ের সাথে কথা বলতে গিয়ে পিহু তো ভুলেই গিয়েছিল কান্নার কথা। বাবার কথাই এখন মনে পড়ল, তাই কাল বিলম্ব না করে বাবার বুকে মুখ খুঁজে যেখান থেকে কান্না বন্ধ করেছিল আবার সেখান থেকে শুরু করলো। মেয়ের অভিনয় দেখে পিয়াসা প্রচন্ড বিরক্ত। ড্রয়ার থেকে ব্যথার মলমটা বের করে এগিয়ে দিয়ে বললেন, অভিনয় শেষ হলে এটা লাগিয়ে দিও, আমি গেলাম। বলেই রুম থেকে বেরিয়ে চলে গেলেন। এই পাগলের আশেপাশে থাকলে পিয়াসা নিজেকেই পাগল পাগল লাগে। এমন অর্থবুদ্ধি সম্পন্ন মেয়ে নিয়ে যে পিয়াসা কি করবে সেটা ভেবে গলা শুকিয়ে যায়। দুশ্চিন্তার শেষ নেই পিয়াসার। এই মেয়ের বিয়ে দেবো কিভাবে? আপন মনে মেয়েকে বকতে বকতে নিচে নেমে যান। প্রয়াস এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে বোনের নাটক দেখছিল। পিহুর এই অতিরিক্ত অভিনয় দেখে মনে মনে হাসলো। মেয়েটা বাচ্চাই রয়ে গেল, বড় আর হলো না। ভাবতে ভাবতে এগিয়ে এসে বোনের মাথায় হাত রেখে বলল,
অনেক হয়েছে, এবার তো থাম। মা আজ মোরগ পোলাও রান্না করেছে। এখন যদি তুই কান্না করতে থাকিস তাহলে আমি কিন্তু সব গিয়ে খেয়ে ফেলবো। তোর জন্য কিছুই রাখবো না। তখন কি? প্রয়াসের কথা শেষ হবার আগেই পিহু দিল ভৌতর। কিসের কান্না, কিসের কি, যা কিছু হয়ে যাক না কেন, মোরগ পোলাও পিহু মিস করতে নারাজ। নামতে নামতে নিজে নিজে বকবক করতে থাকে। কত খারাপ, আবার মোরগ পোলাও খেতে চায়। আমাকে কেউ দেখতে পারে না, কেউ আমার বন্ধু না, শুধু আমার মোরগ পোলাও আর চকলেট কেক ছাড়া। তোরা দুজনেই শুধু আমার বন্ধু। মেয়েকে এভাবে নামতে দেখে চিন্তিত আসলাম সাহেব মলমটা হাতে নিয়ে নিচে নেমে আসেন। প্রয়াস আসে বাবার পেছন পেছন। সে জানে তার বোন এখন কি করছে। নিশ্চিত নিচে গিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। হলো তাই। পিহু নিচে এসেই লেগ পিস দুটো আগে ভাগে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এমনভাবে খাচ্ছে যেন কত জন্মের অভুক্ত। আসলে পিহু একটু পেটুক টাইপের, আর মোরগ পোলাও তার সবচেয়ে পছন্দের খাবার। নিচে নেমে আসলাম সাহেব মেয়ের পাশে বসে হাতটা টেনে নিয়ে মলম লাগিয়ে দিলেন। মেয়েটা যে বড্ড অবুঝ, নিজের খেয়াল একদমই রাখে না। খাওয়া শেষে রুমে এসে আবার মনমরা হয়ে বসে আছে পিহু। স্বপ্ন পুরো না দেখার শোক এখনো কাটেনি। মন খারাপের মাঝে হঠাৎ পিহু খেয়াল করলো বাইরে বৃষ্টি হচ্ছে। মুহূর্তের মধ্যে শুরু হলো ভারী বর্ষণ। দৌড়ে ব্যালকনিতে এসে বৃষ্টি দেখতে লাগলো পিহু। কিন্তু এই ঝুম বৃষ্টিতে ব্যালকনিতে দাঁড়িয়ে কি বৃষ্টির আনন্দ উপভোগ করা যায়? যায় না তো। আর পিহুর জন্য তো এটা লবণ ছাড়া তরকারির মতো। তাই দিক বেদিক ভুলে ছুট লাগালো ছাদের দিকে। এক দৌড়ে সোজা ছাদে এসে থামলো। বৃষ্টির জন্য আশপাশ খুব ভালো করে দেখা যাচ্ছে না। এই ঝুম বৃষ্টিকে পরোয়া না করে ছাদের মধ্যভাগে এসে দাঁড়ালো পিহু। দুই হাত মেলে দিয়ে চোখ বন্ধ করে বৃষ্টির এক একটা ফোঁটা অনুভব করতে লাগলো। আহা, কি দারুণ অনুভূতি। কিছুক্ষণ পর চোখ খুলে পুরো ছাদ জুড়ে দৌড়াতে থাকলো। ছাদে আটকে থাকা বৃষ্টির পানিতে লাফালাফি করতে বেশ লাগছে। পানি ছলাৎ ছলাৎ শব্দ মধুর ধ্বনির মতো শোনাচ্ছে। বৃষ্টিতে ভিজে পুরো জুবুথুবু অবস্থা পিহুর, তবুও কোনো থামাথামি নেই। ফর্সা শরীরে বৃষ্টির ঠান্ডা পানিতে ভেজায় আরো বেশি ফর্সা লাগছে। এ যেন আকাশ থেকে নেমে আসা কোনো স্নিগ্ধ পরী। দূর থেকে কেউ একজন গভীর চোখে পর্যবেক্ষণ করছে পিহুকে। অনেক আগে থেকে অপেক্ষা করছে এখানে, যেন সে জানে বৃষ্টি নামতেই পিহু ছাদে ছুটে চলে আসবে। হলো তাই। পিহু ছাদে আসতেই তাকে দূর থেকে দেখে চোখে তৃষ্ণা মেটাচ্ছে সে। চোখে তার এক রাশ মুগ্ধতা। মুগ্ধ চোখে চেয়ে দেখছে আকাশ থেকে নেমে আসা স্নিগ্ধ পরীটাকে। ঠোঁটের কোণে তার মৃদু হাসি। হালকা হেসে আপন মনে বিড়বিড় করে বলল, আমি এসে গেছি জান। তোকে না দেখে থাকতেই পারছিলাম না। এক একটা সেকেন্ড বিষাক্ত মনে হচ্ছিল, তাই চলে এলাম। চমকের জন্য তৈরি থাকিস। পুরো বাড়ির আনাচে কানাচে খোঁজাখুঁজির অভিযান চালিয়েছেন পিয়াসা বেগম। খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে দৃষ্টির বিচরণ চালাচ্ছে। পিয়াসা বেগমকে এমন চিরুনি তল্লাশি করতে দেখে এগিয়ে আসলেন পিয়াসা বেগমের বড়জা সেলিনা বেগম। ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, এমন পাগলের মতো করে কি খুঁজছিস পিয়াসা? কিছু কি হারিয়ে গেছে? কি নয় ভাবি, বলো কাকে খুঁজছি? আচ্ছা বেশ, বল কাকে খুঁজছিস? কাকে আবার? পিহুকে খুঁজছি। সারা বাড়ি খুঁজে হয়রান হয়ে গেলাম, কিন্তু কোথাও পেলাম না। গেল কোথায় মেয়েটা, তাও আবার এই বৃষ্টির মধ্যে? পিয়াসা বেগমের কণ্ঠে স্পষ্ট দুশ্চিন্তার আভাস। সেলিনা বেগম সাহস দিয়ে বললেন, আছে কোথাও হয়তো। ও আবার যে বিছু, দেখ বাড়ির কোন কোনায় লুকিয়ে আছে। এজন্যই তো বাড়ির কোনায় কোনায় খুঁজে বেড়াচ্ছি। দুজনের কথার মাঝেই সিঁড়ি দিয়ে ওপর থেকে নামতে দেখা গেল পিহুকে। বৃষ্টিতে একদম কাক ভেজা হয়ে গেছে মেয়েটা। পিহুকে নিচে নামতে দেখে সেলিনা বেগম বললেন, ওই তো পিহু, সারা বাড়ি খুঁজে পাচ্ছিলি না, আর দেখ মেয়ে কেমন ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজে এসেছে। জায়ের কথা শুনে ঘাড় ঘুরিয়ে ওপরে তাকালেন পিয়াসা। পিহুকে ভেজা অবস্থায় নামতে দেখে ব্যস্ত পায়ে এগিয়ে গেলেন। এই মেয়ে বৃষ্টির পানি একদম সহ্য করতে পারে না। একটু বৃষ্টিতে ভিজলেই সাথে সাথে জ্বর বাঁধিয়ে ফেলে। আর সে কিনা বৃষ্টিতে ভিজে কাক ভেজা হয়ে নিচে আসছে। মেয়ের কাছে এসে নিজের শাড়ির আঁচল দিয়ে মাথা মুছে দিতে লাগলেন পিয়াসা বেগম, সেই সাথে ননস্টপ বকুনি। এই, তোর কাণ্ডজ্ঞান কি কোনোদিন হবে না? জানিস বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, তবুও কেন ভিজেছিস? মানে বাদরামি স্বভাব তোর ইহকালেও যাবে না, তাই না?
একবার শুধু জ্বর আসুক, তারপর তোকে দেখাবো মজা। মাকে বকতে দেখে পিহুর মনটা খারাপ হয়ে গেল। এত বকার কি আছে? পিহু না হয় একটু বৃষ্টিতে ভিজেছে, তাই বলে কি এত বকতে হবে? ঘাড় ঘুরিয়ে করুণ দৃষ্টিতে তাকালো পিহুর বড় মার দিকে, চোখের ইশারায় বোঝালো। বড় মা, আমাকে এই বকার হাত থেকে বাঁচাও প্লিজ। পিহুর ইশারা বুঝতে পেরে সেলিনা বেগম এগিয়ে এসে বললেন, এত বকছিস কেন বাবা? বাচ্চা মানুষ, না হয় একটু বৃষ্টিতে ভিজেছে, তার জন্য এত বকতে হবে কেন? জ্বর আসলে আমি ওর সেবা করব, তাও তুই বকিস না? বলেই তিনি পিহুর একটা বাহু ধরে ওর ঘরে নিয়ে গেলেন। যেতে যেতে ফিসফিস করে কিছু বললেনও। সেদিকে কয়েক পল হতাশা চোখে চেয়ে রইলেন পিয়াসা বেগম। সবার আদরে আদরে মেয়েটা এমন হয়ে গেছে, কেউ শাসনই করতে দেয় না। পিহুর প্রতি পরিবারের সবার এত আদরের যথেষ্ট কারণও আছে। চলুন, তার আগে সবার পরিচয় দেওয়া যাক। পিহুর বাবারা দুই ভাই, আসলাম শেখদার আর তাওহিদ শেখদার। তাদের কোনো বোন নেই। তাওহিদ সাহেবের একটা ছেলে, নাম সাগর, সেই বাড়ির বড় ছেলে। আর আসলাম সাহেবের দুই ছেলে মেয়ে, পিহু আর প্রয়াস। আবার অপরদিকে পিয়াসা বেগমেরা দুই ভাই এক বোন। পিয়াসা দুই ভাইয়ের ছোট, বড় ভাই শফিক শেখ, তার একটাই ছেলে তুরান। আর ছোট ভাই সাইদ শেখ, তার দুই ছেলে মেয়ে তিয়াস আর তাহমিনা। এই হলো পরিচয় পর্ব। এখন পিহুর বাবার বাড়ির দিক থেকে দেখতে গেলে সে বংশের একমাত্র মেয়ে, আর নানু বাড়ির দিক থেকে দেখতে গেলে পিহু ও বাড়ির সবচেয়ে ছোট সদস্য। তাই দুই বাড়ির সবাই পিহুকে একটু বেশি আদর করে। পিহুকে রুমে নিয়ে এসে আলমারি থেকে জামা কাপড় বের করতে গেলেন সেলিনা বেগম। মেয়েটার ভিজে নাজেহাল অবস্থা, আজ পাক্কা রাতে জ্বর আসবে, তার কোনো মাপ নেই। শরীরও হালকা গরম হতে শুরু করেছে, তাড়াতাড়ি জামা কাপড় বদলানো দরকার। সে ভাবনা মোতাবেক আলমারির সামনে দাঁড়িয়ে দরজা টান দিতেই হুড়মুড়িয়ে ভেতরে সব জামা কাপড় সেলিনা বেগমের গায়ের উপর পড়ল। আচমকা এহেন কাণ্ডে হতবাক সেলিনা বেগম পাথরের মতো জমে রইল কিছুক্ষণ। এদিকে বড় মায়ের উপর আলমারি ভর্তি জামা কাপড় পরতে দেখে পিহুর মাথায় হাত, জিভে কামড় দিয়ে ভাবল, হায় রে, এবার বড় মাও নিশ্চিত বকুনি দেবে। অপরদিকে সেলিনা বেগম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। মানে ভাবা যায়, ইন্টার পড়ুয়া একটা মেয়ে নিজের আলমারি গুছিয়ে রাখে না, জামা কাপড় পেঁচিয়ে পটলি করে কোনো মতে ঠেসে ঠুসে রেখে দরজা আটকে রেখেছে। এই অবস্থাতে সেলিনা বেগম পেছনে ঘুরে তীক্ষ্ণ চোখে তাকালেন পিহুর দিকে। তিনি কিছু বলার আগে পিহু গড়গড় করে বলতে শুরু করলো, সরি 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 বড় মা, সত্যি সরি। আসলে তুমি তো জানোই আমি কত ব্যস্ত থাকি, কত কাজ থাকে আমার। আমার তো পুরো পরিবারের সবাইকে নিয়ে চিন্তা করতে হয়, তাই না? এত এত কাজের মধ্যে আলমারি গোছানোর সময়ই পাইনি। তুমি একটু গুছিয়ে দিয়ে যাও না। গড়গড় করে এটুকু বলেই একটা জামা টান দিয়ে নিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে গেল পিহু, যেন পালালেই শান্তি, তাহলে আর বকা খেতে হবে না। পিহু যাওয়ার দিকে তাকিয়ে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়লেন সেলিনা বেগম। এই মেয়ে জীবনেও ভালো হবে না। ভাবতে ভাবতে আলমারি গোছাতে লাগেন। কাজের ফাঁকে নিজে নিজে বিড়বিড় করলেন, এই মেয়েটা আর বড় হলো না, কবে যে এর বুদ্ধি হবে কে জানে। এর বিয়ে দেওয়াটাই তো সবচেয়ে বড় চিন্তার বিষয়। ওয়াশরুমের ভেতর বিরতিহীন পায়চারি করে চলেছে পিহু। কখন বড় মা যাবে তখন পিহু বের হবে। আজ এমনিতেই সকাল থেকে মনটা খারাপ, আর কারো বকা খেয়ে মন আরো খারাপ করতে চায় না পিহু। মিনিট 10 পায়চারি করে খেয়াল করলো ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। নিশ্চিত হতে কিছুক্ষণ পর দরজা খুলে মাথা বের করে একবার চেক করে নিল, না, রুমে কেউ নেই। বড় মা চলে গেছে বুঝতে পেরে ওয়াশরুম থেকে বের হলো পিহু। ঠিক তখনই কানে ভেসে এলো একাধিক কণ্ঠের বিশৃঙ্খল কিছু আওয়াজ। নিচে ড্রয়িং রুমে সবার হইচই, হাসি, হট্টগোল কানে আসতেই ভ্রু কুঁচকে গেল পিহুর। সাথে কিছুটা অভিমানও হলো। পিহুকে ছাড়াই সবাই আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে। কি এমন ক্ষতি হতো পিহু আসা পর্যন্ত অপেক্ষা করলে? অভিমানী মনে নিচের উদ্দেশ্যে হাঁটা দিল পিহু। সিঁড়ির কাছে আসতেই পিহুর পাজোড়া মুহূর্তেই থমকে গেল, চোখ আটকে গেল সোফায় বসে থাকা পরিচিত মানুষটার দিকে। মুখটা দেখতেই হৃৎপিণ্ডের ওঠানামার গতি 1000 গুণ বেড়ে গেল পিহুর। মনে হচ্ছে বুকের ভেতর কেউ যেন
বেপরোয়া গতিতে হাতুড়ে পেটাচ্ছে। হবে নাই বা কেন? এটাই যে সেই মানুষ যার উপর পিহু মন হারিয়েছে বহু আগেই। যতই দেখে দেখার তৃষ্ণা মেটে না, বরং এই তৃষ্ণা যেন আরো বহু গুণ বেড়ে যায়। 6 ফুট লম্বা দেহে, জিম করা ফিট শরীরে আকাশি রঙের শার্টটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। শার্টের হাতাটা কনুই পর্যন্ত গোটানো, ফর্সা হাতে কালো ঘড়িটা খুবই আকর্ষণীয় লাগছে। লম্বা নাকটা চেহারার সৌন্দর্য যেন আরো কয়েক শতগুণ বাড়িয়ে দিয়েছে। পুরো ঠোঁট জোড়া নাড়িয়ে কথা বলার ফাঁকে ফাঁকে মিষ্টি করে হাসছে। এই ঠোঁটের হাসি দেখেই তো খুন হয়ে গেছে পিহু। আত্মা বেরিয়ে লোকটার বুকের বাম পাশে আটকে গেছে বহু আগে। সেটা কি এই মানুষটা জানে? নিজের স্বপ্নের পুরুষকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে করতে নিচে নামতে লাগলো পিহু। স্থির চোখে দৃষ্টি কাঙ্ক্ষিত পুরুষের মুখে আটকে আন্দাজে পা বাড়াচ্ছে। নজরে মনোযোগ সামনে থাকায় পায়ের গতির বেগ হারালো পিহু। আচমকা সিঁড়ির কিনারায় পা দিয়ে ধপাস করে পড়ে গেল সেখানেই। এদিকে কিছু পড়ে যাওয়ার শব্দেই পেছনে ঘুরে তাকালো তুরান। সিঁড়ির শেষ প্রান্তে পিহুকে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলল। ততক্ষণে সাগর দৌড়ে গিয়ে পিহুকে দাঁড় করিয়েছে। আদরের বোনের হাতে পায়ে ব্যস্ত ভঙ্গিতে পর্যবেক্ষণ করলো যে কোথাও ব্যথা পেল কিনা। পিহু অবশ্য তেমন ব্যথা পায়নি, তবে পিহুর অভিমান হয়েছে। তুরান ভাইয়ের সামনেই পিহু পড়ে গেল, আর তুরান ভাই একবার এসে ধরলো না। তাকে দেখতে গিয়ে তো পিহু পড়ে গেল, তাহলে তার কি দায়িত্ব ছিল না পিহুকে টেনে তোলার? পাষাণ লোক একটা। অভিমান জমল পিহুর মনে। নিজে নিজে প্রতিজ্ঞা করলো এখন থেকে ঠিক 10 মিনিট তুরান ভাইয়ের সাথে কথা বলবে না। বলবে না তো বলবেই না। অবশ্য একবার পিহু ভেবেছিল রুমে চলে যাবে, এই মানুষটার সামনেই থাকবে না। কিন্তু ওই যে বেহায়া মন, এটা যে কিছুতেই মানে না। লেখাপড়ার সুবাদে তুরন ঢাকাতে থাকে। মাঝে মাঝে যখন ছুটিতে আসে তখনই তাকে একটু দেখতে পাই পিহু। তাই এই সময়টা রাগ করে তুরান ভাইকে দেখা পিহু মিস করতে পারবে না। তাই খুঁটির মতো সেখানে দাঁড়িয়ে রইল। এদিকে তুরানের যেন পিহুর প্রতি কোনো আগ্রহই নেই। সে তো আপন মনে প্রয়াসের সাথে কথা বলে যাচ্ছে। সেটা দেখে পিহু ছোট্ট মনের অভিমান যেন তড়িৎ গতিতে বেড়ে গেল। তুরান ভাই আসলেই খুব পাষাণ মানুষ। জিম করে করে শরীরের সাথে মনটাকেও দেহের মতো শক্ত বানিয়ে ফেলেছে। পিহুর মনের কথা একটুও বোঝে না, একবার তাকাচ্ছেও না। রাগ হলো পিহুর, আর অভিমান চেপে রাখতে না পেরে দৌড়ে উপরে নিজের রুমে চলে গেল। থাকবে না এখানে পিহু, দেখবে না ওই লোকটাকে। কি মনে করে কি? হ্যাঁ, পিহু কি তাকে না দেখে থাকতে পারবে না? আলবাত পারবে। ভাবতে ভাবতেই পিহু নিজের রুমে প্রবেশ করলো। ঘরে ঢুকে আপন মনে বকতে থাকলো তার প্রাণপ্রিয় তুরান ভাইকে। বাজে লোক, খারাপ লোক, পাষাণ মানব, রাক্ষস, দৈত্য দানব। আচ্ছা তাই? আচমকা পেছন থেকে তুরানের গলার আওয়াজ শুনে চমকে পেছনে ফিরে চাইল পিহু। তুরান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পিহুকে পেছনে ফিরতে দেখে তুরান রুমের ভিতর আসতে আসতে বলল, বাজে লোক, খারাপ লোক, রাক্ষস, দৈত্য, দানব। তারপর আর কি উপাধি দিবি? দে। আপনি আসলেই একটা দৈত্য দানব, খুব বাজে আপনি। তাই? তা কিভাবে তো বাজে হলাম শুনে একটু বুঝিয়ে বল। আপনার সামনে আমি পড়ে গেলাম আর আপনি আমাকে ওঠালেন না, একবারও এসে জিজ্ঞেস করলেন না যে পিহু ব্যথা পেয়েছিস কিনা। আমার কি আর কোনো কাজ নেই যে এই বস্তা উঠাতে হবে? নিজের শরীরকে দেখেছিস একবার? পুরো আটার বস্তা। আমি তো শব্দ শুনে ভাবলাম কোন আটার বস্তা পড়েছে, তারপর তাকিয়ে দেখি তুই। এখন তোর মতো বস্তাকে তুলতে গিয়ে আমি শহীদ হব নাকি? সকালে প্রাণ হারাবার কোনো শখ নেই আমার। বেশ ভাব নিয়ে কথাগুলো বলল তুরান। কণ্ঠে ছিল উপহাস এবং তা ছিল অপমান বোধে কান গরম হয়ে গেল পিহু। সে আঙ্গুল তুলে ঝগড়া করার ভঙ্গিতে বলল, দেখুন তুরান ভাই, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আর আমি অতটাও মোটা নই, মাত্র 47 কেজি ওজন আমার। আপনি আমাকে মোটা বলেন কোন লজিকে? আমার লজিক তুই বুঝবি না, বুঝিয়ে বললেও তোর মাথায় ঢুকবে না। আপনি আসলেই খুব খারাপ। তখন আপনার জন্যই আমি পড়ে গিয়েছিলাম। আমার পড়ে যাওয়ার জন্য সরাসরি আপনিই দায়ী। আর আপনার উপর যখন এত বড় একটা অপরাধের দায়ভার এসেছে, তখন আপনার উচিত ছিল আমাকে টেনে তোলা, আদর করে জিজ্ঞেস করা যে পিহু তোর কি হয়েছে, কোথাও লেগেছে কিনা। কিন্তু আপনি তো একবার তাকিয়েও দেখলেন না। আচ্ছা আমি দায়ী কিভাবে? তুরানের এই প্রশ্নের বিপরীতে থমকে গেল পিহু। উপযুক্ত উত্তর তৎক্ষণাৎ মাথায় এলো না।
কিভাবে বলবে যে তার তুরান ভাইকে দেখতে দেখতেই পিহু স্লিপ করেছিল? বললে তো মান সম্মান কিচ্ছু থাকবে না। এই লোক তো তখন খুব পচাবে পিহুকে। তাই বুদ্ধি করে কথা ঘুরিয়ে ফেলল পিহু। ইনিয়ে বিনিয়ে বলল, আপনি আমাদের বাড়ির অতিথি, তো অতিথি হিসেবে তো তাই দেখলাম আর কি, এছাড়া কিছুই না। হয়েছে তোর কানের কাছে কাকা করে এটাই তো বোঝাতে চাইছিলে যে তুই কাকের বংশধর। প্রমাণ করেছিস, আমিও বিশ্বাস করলাম। প্রমাণ করে তুই জিতে গেছিস আর আমি হেরে গেছি। বুঝছি, এবার সর। প্রয়াসের ল্যাপটপ এখানে আছে, সেটা নিতে এসেছে। তোর সাথে বকবক করার কোনো ইচ্ছা আমার নেই। বলেই পাশের টেবিল থেকে ল্যাপটপটা নিয়ে রুম থেকে বের হয়ে গেল তুরান। তুরানের যাওয়ার দিকে তাকিয়ে পিহু মনে করার চেষ্টা করলো যে তুরান কি বলে গেল। নিজে নিজেই বিড়বিড় করতে লাগলো, তুরান ভাই বলল আমি জিতে গেছি আর সে হেরে গেছে। যেহেতু আমি জিতেছি তাহলে এটা খুশির বিষয়, কিন্তু আবার বলল আমি কাকের মতো কাকা করি, এটা তো অপমান হলো। সে আসলে প্রশংসা করলো নাকি অপমান করলো? কথার প্যাচের গোলক ধাঁধায় হাবুডুবু খাচ্ছে পিহু। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে ভাবনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। দরজার আড়াল থেকে পিহুর চিন্তামগ্ন মুখটা একবার দেখে নিল তুরান। পিহুকে আপন মনে বিড়বিড় করতে দেখে আলতো হাসলো। বোকা মেয়েটা এই সাধারণ কথার প্যাচ লাগিয়ে নিজেই সব গুলিয়ে ফেলেছে। মাথায় এদিক ওদিক নাড়িয়ে হাসতে হাসতে নিচে নেমে গেল তুরান। নিচে কণ্ঠে বিড়বিড় করলো, পাগলি একটা। রুমাল হাতে নাক টানতে টানতে নিচে নেমে এলো পিহু। ইতিমধ্যে মেয়েটার ঠান্ডা লেগে গেছে। কখন যেন হুড়মুড়িয়ে জ্বর চলে আসে সেই ভয় আছে পিহু। চিন্তিত কদমে সিঁড়ির শেষ প্রান্তে এসে পিহুর চক্ষু চড়ক গাছ। পুরো বাড়ি ফাঁকা। সবাই গেল কোথায়? সোফায় শুধু তুরান আর প্রয়াস বসে ল্যাপটপে কিছু করছে। পিহু ধূপধাপ পা ফেলে সেদিকে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া বাসা সবাই কোথায়? কাউকে দেখছি না কেন? ওই বাড়িতে গেছে সবাই। আজকে অনেক কাজ, মামি একা সব কাজ করতে পারছে না, তাই আম্মু আর বড় মা গেছে সাহায্য করতে। ল্যাপটপে নজর রেখে জবাব দিল প্রয়াস। ভাইয়ের কথায় ভ্রুকুচকে ফেলল পিহু। আজ এমন কি আছে যে এত লোক মিলে কাজ করতে হচ্ছে? মস্তিষ্কে একটু জোর দিয়ে মনে করার চেষ্টা করলো আজ কারো জন্মদিন কিনা, কিন্তু না, আজ তো কারো জন্মদিনও না। কৌতূহলী কণ্ঠে পিহু জিজ্ঞেস করলো, ভাইয়া আজ কি কোনো বিশেষ দিন? ভুলেই গেছিস তো, আজ জিয়ান ভাইয়ার বাসা থেকে লোকজন আসবে তাহমিনা আর জিয়ান ভাইয়ার বিয়ের ডেট ঠিক করতে। তুরান ভাই সেই ঢাকা থেকে রাজশাহী চলে এলো এই কারণে, আর তুই বাড়িতে থেকেই ভুলে গেলি। প্রয়াসের কথা শেষ হতেই জিভে কামড় দিল পিহু। আসলেই তো ভুলে গেছিল, আজ তো অনেক কাজ। মাথায় হাত দিয়ে বলল, এই রে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজ জিয়ান ভাইয়ারা আসবে। তাহমিনা আপু বলেছিল আজ আজ যেন তাকে সাজিয়ে দিই। আমার তো একটু মনে ছিল না। ল্যাপটপের কিবোর্ডে ঠকঠক শব্দে আঙ্গুল চালাচ্ছিল তুরান। পিহুর কথা শেষ হতে তুরান খোঁচা মেরে বলল, মনে থাকবে কিভাবে? মাথায় তো শুধু আছে গোবর, ব্রেনের অর্ধেক তো আজে বাজে চিন্তা করে নষ্ট করেছিস। তুরানের খোঁচা মারা কথা শুনে পিহুর রাগ হলো। রেগে দুই হাতে কোমরে রেখে বলল, আবার শুরু করলেন তো? আপনি আশা থেকেই আমাকে অপমান করে যাচ্ছেন। তখন আপনি কথার প্যাচে ফেলে আমাকে অপমান করে আসছেন। আমি পরে ভেবে বুঝলাম সেটা আপনার কোনো প্রশংসা ছিল না, বরং অপমান ছিল। এতেই বোঝা যায় আমার মাথায় বুদ্ধি, খুব বুদ্ধি। আপনার এত জটিল কথার প্যাচও আমি ছাড়িয়েছি। তাহলে আপনি কিভাবে বলতে পারেন আমার মাথায় বুদ্ধি নেই? এতে প্রমাণ হয়ে যায় তুই বুদ্ধিমতী। আলবাত। গাধা কোথাকার। বের করে কথাটা বলেই তুরান আবার ল্যাপটপে মনোযোগ দিল। এই পাগলের সাথে কথা বলে লাভ নেই। এদিকে তুরান আসতে বললেও পিহু ঠিক শুনে ফেলেছে যে তুরান ওকে গাধা বলেছে। এটা শুনে পিহু আরও রেগে গেল। রাগে ফুঁসে উঠে বলল, খবরদার বলে দিচ্ছি তুরান ভাই, আমাকে একদম গাধা বলবেন না। আপনি এসে থেকে আমাকে অপমান করেই যাচ্ছেন। আর একটা বাজে কথা বললে আমি কিন্তু মামার কাছে আপনার নামে নালিশ দেবো বলে দিলাম। বলে বড় উপকার করলে। এবার যাও তো এখান থেকে। তাহমিনা তোর জন্য অপেক্ষা করছে। পিহু আর কথা বাড়ালো না। এই লোকটা আসলেই অসহ্য। এর সাথে কথা বলে পিহু জিততে পারবে না, সেটা পিহু খুব ভালো করেই জানে। ওদিকে দেরি হয়ে যাচ্ছে দেখে আর কিছু না বলে হনহন করে বাসার বাহিরের দিকে হাঁটা দিল আর বিড়বিড় করতে লাগলো, অসহ্য লোক, খারাপ লোক, খালি আমার পেছনে লাগে। ঢাকা থেকে এত দূরে মনে হয় আমাকে বাজে কথা শোনাতেই এসছে।
পিহু যাওয়ার দিকে আর চোখে একবার তাকায় তুরান। পিহুকে বিড়বিড় করতে দেখে এটা বুঝে গেছে যে মনে মনে তুরানকে আচ্ছা মতো ধুয়ে দিচ্ছে। দৃষ্টি পিহুর দিকে রেখেই মুচকি হাসল তুরান। মেয়েটা একদম ছেলে মানুষ। সত্যি বলতে পিহুর এই ছেলে মানুষ, সেই কথায় কথায় রেগে যাওয়া, রাগে ফুঁসে ওঠা, এসব তুরান বেশ উপভোগ করে। পিহুর এই স্বভাব তুরানকে শান্তি দেয়। তাই তো মাঝে মাঝে খোঁচা মেরে পিহুকে রাগিয়ে দেয় তুরান। দৃষ্টিসীমার বাহিরে পিহু চলে যেতে তুরান আবার ল্যাপটপে মনোযোগ দিল। আপন মনে তুরানকে বকতে বকতে মামার বাসায় প্রবেশ করলো পিহু। পিহুর বাবার বাড়ি আর মামার বাড়ি পাশাপাশি, 10 থেকে 15 কদমের দূরত্ব মাত্র। এজন্য আসা যাওয়া করতে খুব বেশি সময় লাগে না। বাসায় ঢুকেই পিহু সবার আগে চলে গেল রান্নাঘরে। সেখানে বাসার সব মহিলারা রান্নার কাজে ব্যস্ত। পিহুর মা ফল কাটছে, পিহুর বড় মা আর বড় মামি রান্না করছে, আর ছোট মামি শরবত বানাচ্ছেন। রান্নাঘরে ঢুকেই পিহু সবার আগে নিজের বড় মামিকে পেছন থেকে জড়িয়ে ধরল। পিঠের সাথে নরম কিছুর অস্তিত্ব অনুভব হতেই মুচকি হাসলেন তাইবা বেগম। পেছনে না তাকিয়েও বুঝে গেলেন কে তাকে জড়িয়ে ধরেছে। কাজ করতে করতে বললেন, এতক্ষণে তোর আসার সময় হলো? কি এমন রাজকার্য করেছিলি শুনি? কিছু না বড় মা। তাহু আপু কোথায়? ওর ঘরেই আছে। যা, আগে ওকে গিয়ে রেডি কর, মেহমানরা চলে এলো বলে। তুমি চিন্তা করো না, আমি ঝটপট আপুকে রেডি করে ফেলবো। তবে হ্যাঁ, শাড়িটা তুমি পরিয়ে দিয়ে এসো, ওটা আমি পারি না, জানোই তো। আমি আসছি, তুই যা। বড় মামির সাথে কথা শেষ করে পিহু এক দৌড়ে ওপরে চলে গেল। পিহুকে তিরিং বিরিং করে দৌড়াতে দেখে চিন্তিত ভঙ্গিতে তাকালেন তাইবা বেগম। মেয়েটা এত ছটফট করে, আবার দৌড়াতে গিয়ে পড়ে না যায়। এদিকে পিহু এক দৌড়ে সোজা তাহমিনার ঘরে এসে থেমেছে। তাহমিনা তখন ফোনে তার হবু বর জিয়ানের সাথে কথা বলছিল। এমন সময় রুমে কাউকে হুড়মুড়িয়ে ঢুকতে দেখে চমকে উঠল তাহমিনা। পরে পিহুকে দেখে বুকে থুথু দিয়ে ফোন কানে নিয়ে বলল, জিয়ান, আমি তোমাকে পরে ফোন করছি, আর বাসা থেকে বের হলে আমাকে SMS দিও। এটুকু বলেই ফোন কেটে পিহুর দিকে তাকালো। খানিকটা রেগে বলল, বাদর কোথাকার, এমন হুড়োহুড়ি করিস কেন সবসময়? একটু শান্তিতে চলাফেরা করতে পারিস না? অসভ্য। আপু, তুমি বকলে আমায়, তোমাকে সাজাবো তাই নিজের প্রাণের পরোয়া না করে দৌড়ে চলে এলাম, আর তুমি আমাকে বাহবা না দিয়ে বকছো? তোমার সাথে কথা নেই আমার। বেশ মন খারাপ নিয়ে কথাগুলো বলল পিহু। পিহুকে এমন বাচ্চাদের মতো গাল ফোলাতে দেখে হেসে ফেলল তাহমিনা। পিহুর গাল দুটো টেনে দিয়ে বলল, হয়েছে ছঙ্কি, আর ছং করতে হবে না, চল তাড়াতাড়ি সাজানো শুরু কর, দেরি হয়ে যাচ্ছে। তাহমিনা তাড়া দিতেই রাগ অভিমান একপাশে ফেলে দিল পিহু। এমনিতেই সময় কম, তাছাড়া পিহুর মন তো অনেক বড়, তাই বেশিক্ষণ কারো ওপর রাগ করে থাকতে পারে না। মেকআপ বক্স নিয়ে বসে পড়ল নিজের আপুকে সাজাতে। তাহমিনাকে একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরানো হয়েছে। তাহমিনার গায়ের রং পিহুর মতো অতটা উজ্জ্বল নয়, কিন্তু শ্যামবর্ণেরও বলা চলে না। তবে যেমনই হোক, হালকা গোলাপি শাড়িটা শরীরের সাথে মানিয়েছে বেশ। পিহু হালকা মেকআপ করে দিয়ে এরপর ম্যাচিং কানের দুল, শাড়িমালা, হাতে কাচের চুড়ি পরিয়ে লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে। চোখে কাজল আর কপালে ছোট্ট একটা টিপ দিয়ে দিয়েছে। ব্যাস, সাজ কমপ্লিট। সাজ শেষে তাহমিনার পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে পিহু বলল, ওয়াও আপু, তোমাকে তো দারুণ লাগছে। আমি তো নিজেই তোমাকে দেখে ফিদা। ভাইয়া তো বেহুশ হয়ে যাবে। আজ পাক্কা ভাইয়া নতুন করে তোমার প্রেমে পড়বে, দেখে নিও। পিহুর কথায় লাজুক হাসলো তাহমিনা। লজ্জা লুকাতে উল্টো দিকে ঘুরে বলল, যা দুষ্টু, তুই কিন্তু খুব দুষ্টু হয়ে গেছিস। আর একটা পাকনা কথা বললে তোরনের কাছে তোর নামে বিচার দিব, বলে দিলাম। হ্যালো, তোমরা তো পেয়েছই ওই একজনকে। ওনাকে দিয়ে বকা খাইয়ে খুব শান্তি পাও তোমরা, তাই না? কারণ তোকে সোজা করতে তুরানের বকাই যথেষ্ট। এখন এইসব বাদ দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে। মেহমানের সামনে কি এই পাগলি বেশে যাবে নাকি? এ পর্যায়ে পিহুকে হতাশ দেখালো। গালে একটা হাত রেখে হতাশ সরে বলল, সে যে আর কি করবো আপু, আমার কপাল তো আর তোমার মতো না। মানে কি বলতে চাইছিস বলতো? বলতে চাইছি তুমি কত লাকি দেখো, তোমার একজন ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, সে তোমায় প্রচণ্ড ভালোবাসে। তোমরা 4 বছর চুটিয়ে প্রেমও করলে, আর আমি আজ পর্যন্ত একটা ছেলেও আমায় প্রপোজ করলো না। বুঝি না আমি, স্কুলের ছেলেগুলো প্রপোজ তো দূরে থাক, ফ্রেন্ডশিপও করতে চায় না আমার সাথে কেউ। আমি কি দেখতে এতটাই খারাপ বলো?
পিহুর হতাশাগ্রস্ত মুখ দেখে এগিয়ে এলো তাহমিনা। পিহুর ভারাক্রান্ত মুখে একটা হাত রেখে বলল, এই জন্য বুঝি আমাদের পিহুমনির মন খারাপ। হুম। আচ্ছা, একটা কাজ করতে পারিস। ছেলেরা তোকে প্রপোজ করে না তো কি হয়েছে, তুই করবি। যাকে পছন্দ হবে সোজা প্রপোজ করে দিবি। তাহমিনার কথায় পিহু বিড়বিড় করে বলল, তাহলেই হয়েছে। যাকে পছন্দ করি তাকে প্রপোজ করলে সে তো আমাকে কাঁচাই চিবিয়ে খাবে। তোমাকে কি করে বোঝাই যাকে আমার ভালো লাগে সে আমাকে একদমই দেখতে পারে না, খালি বকে আর অপমান করে। পিহুকে বিড়বিড় করতে দেখে তাহমিনা চটকি বাজিয়ে বলল, একা একা কি বলছিস পাগলের মতো? আচমকা তুড়ি বাজানোতে হকচকিয়ে গেল পিহু। আমতা আমতা করে বলল, কিছু না আপু, ভাবছি সামনে তো তোমার বিয়ে, এবার খুব মজা হবে। আমি তো উড়াধুরা নাচবো। হ্যাঁ, সাথে তুরানের বকুনির জন্য তৈরি থাকিস। তুরানের নামটা শুনতেই পিহুর হাসি খুশি মুখটা শুকিয়ে গেল। আসলেই তো এই লোকটা কোনো অনুষ্ঠানে পিহুকে মজা করতে দেয় না, সব সময় চোখে চোখে রাখে আর কথায় কথায় ধমকাতেই থাকে। এসবের মধ্যে পিহু মজা করবে কি করে? তবে যাই হয়ে যাক না কেন, এবার পিহু তুরানের কথা মোটেও শুনবে না। এবার পিহু নিজের ইচ্ছে মতো মজা করবে। দুপুরে সব মেহমান এসে হাজির। জিয়ান সহ তার বাবা মা, ছোট ভাই আর এক বন্ধু, সব মিলিয়ে 5 জন লোক এসছে। সবাইকে বসানোর পর তাহমিনাকে নিয়ে আসা হলো, আর তাহমিনাকে নিয়ে এলো পিহু। জিয়ানের মুখোমুখি অপর পাশে সোফায় বসালো তাহমিনাকে। যেহেতু তাহমিনার সাথে জিয়ানের 4 বছর ধরে প্রেমের সম্পর্ক, তাই দুই পরিবার আগে থেকে পরিচিত। তাই বেশি সময় নষ্ট না করে সোজা বিয়ের ডেট ঠিক করা নিয়ে আলোচনা শুরু করলো সবাই। জিয়ানের বাবা বলেন, বিয়ের ডেট ঠিক করার আগে আমি একটা কথা বলতে চাই। আমি চাই ওদের বিয়ের অনুষ্ঠান গ্রামে করতে। আসলে জন্মসূত্রে আমরা শহরের বাসিন্দা, গ্রামে কখনো যাওয়া হয়নি। তাছাড়া আমার মনে হয় শহরের বিয়েতে কোনো প্রাণ নেই, সব কিছুই যান্ত্রিক। গ্রামের মাটির গন্ধ উপভোগ করার খুব ইচ্ছে আমার। এটা আমার ব্যক্তিগত মতামত। ওনার কথায় সকলেই সহমত পোষণ করলো। গ্রামে বিয়েতে আসলেই প্রাকৃতিক ছোঁয়া পাওয়া যায়, কিন্তু চিন্তার বিষয় হলো সবাই থাকে শহরে। জিয়ানদের পুরো পরিবার শহরে থাকে। এই সমস্যার সমাধান দিলেন পিহুর বড় মামা শৌফিক সাহেব। তিনি বললেন, চিন্তার কিছু নেই, আমার বাপদাদারা গ্রামেই থাকতেন। গ্রামে আমাদের একটা পুরনো বাড়ি আছে, সেখানে আমার পরিচিত একজন থাকে। বাসা পাহারা দেওয়ার জন্য তাকে রেখেছি। আমরা না হয় সেখানেই বিয়ের আয়োজন করি। শৌফিক সাহেবের কথায় সবাই সম্মতি জানালো। বিয়ে জায়গা ঠিক করা হয়ে গেছে। এবার আলোচনা চলছে ডেট ঠিক করা নিয়ে। এদিকে তাহমিনাকে বসিয়ে দিয়ে পিহু একটু দূরে এসে দাঁড়িয়েছিল। সবার আলোচনার মাঝে জিয়ানের বন্ধু বসা থেকে উঠে এসে পিহুর পাশে দাঁড়ালো। পাশাপাশি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? পিহু তার সামনে বসে থাকা তুরানের দিকে এক ধ্যানে তাকিয়েছিল। সকলের অগোচরে নিজের পছন্দের পুরুষকে মন ভরে দেখছিল একটু। হঠাৎ পাশ থেকে অপরিচিত কণ্ঠ শুনে চমকে তাকালো। পিহুকে চমকাতে দেখে আরিফ হেসে বলল, আরে রিল্যাক্স, ভয় পাওয়ার কিছুই নেই। আমি মানুষ, কোনো ভূত নই। সরি, আসলে হঠাৎ করে কথা শুনতে একটু ভয় ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি কি বলছিলেন? বললাম তোমার নামটা আর পরিচয়টা কি জানতে পারি? আমার নাম প্রিয়াঙ্কা পিহু। এটা আমার মামার বাড়ি, আর তাহমিনা আপু আমার ছোট মামার মেয়ে। একদমে কথাগুলো বলে থামলো পিহু। পিহুকে এমন একদমে কথা বলতে দেখে হেসে ফেললো আরিফ। হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি আরিফ, জিসানের বেস্ট ফ্রেন্ড। পানি খাওয়ার জন্য মাত্রই একটা গ্লাস হাতে নিয়েছিল তুরান। ঠিক এমন সময় নজর গেল গল্প করতে থাকা পিহু আর আরিফের দিকে। দৃশ্যটা কোনো মতেই হজম করতে পারল না তুরান। আচমকা ধপ করে মাথায় আগুন জ্বলে উঠল। রাগ সামাল দিতে হাতে রাখা কাচের গ্লাসটা শক্ত করে চেপে ধরল। এদিকে আরিফ এখনো পিহুর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে আছে। সেদিকে তাকিয়ে ইতস্তত করে পিহু নিজের হাত এগিয়ে দিলে দুজনের হাত একে অপরের সঙ্গে মিলবে ঠিক এমন সময় ঠাস করে কাঁচ ভাঙার আওয়াজে চমকে সামনে তাকালো পিহু। সামনে তাকাতেই দেখলো তুরান ওর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। হাত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। আপাতত সবার একজোট দৃষ্টি তুরানের দিকে। তাই ভাবে গম বিচলিত ভঙ্গিতে এগিয়ে এলেন ছেলের কাছে। তবে কেউ কিছু বলার আগেই
তুরান হুট করে উঠে হন হন করে নিজের রুমে চলে গেল। যাওয়ার আগে আরো একবার পিহুকে চোখ রাঙাতে ভুলল না। তুরানের যাওয়ার দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল পিহু। কেসটা কি হলো? লোকটা হঠাৎ রেগে গেল কেন? রাগের মতো কি হয়েছে? এর তো আবার রাগের কারণ কখনোই বোঝা যায় না, হুটহাট রেগে যায়। বোকা পিহুর মাথায় ঢুকছে না যে তুরান রাগলো কেন। তবে তুরানের রাগের কারণ না জানলেও পিহু এটুকু বুঝতে পেরেছে যে তুরান পিহুর ওপর রেগেছে। পিহু নিজের মস্তিষ্কে জোর দিয়ে ভাবলো যে বিগত কয়েক ঘন্টায় কোনো অন্যায় করেছে কিনা, কিন্তু সেরকম তো কিছুই মনে পড়ছে না। যদিও সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুরান যখন একবার পিহুর ওপর রেগেছে তখন পিহুর ওপর নিজের রাগ না ছাড়া পর্যন্ত ঠান্ডা হবে না। এবার ধমকে ধমকে জান বের করে দিবে বেচারির। এটা ভেবে পিহু খুব চিন্তায় পড়ে গেল। পুরো রুম জুড়ে পায়চারি করছে পিহু। হাতের একটা নখ কামড়াতে কামড়াতে শেষ করে ফেলেছে প্রায়। মনে হচ্ছে পুরো আঙ্গুলটাই খেয়ে ফেলবে। সে সময় তুরানকে এমন ভয়ানক চাহনি দিতে দেখে পিহু তখনই সুযোগ বুঝে কেটে পড়েছে। নিজেদের বাসায় ফিরে সেই রুম জুড়ে পায়চারি করছে। সবাই এখন ওই বাসাতেই আছে। এই পুরো বাড়িতে পিহু একা। এজন্য একটু ভয় করছে ঠিকই, তবে তার থেকে বেশি স্বস্তিতে আছে এই ভেবে যে ওই রাক্ষসের সামনে তো আর নেই। অন্তত ধমকাধমকি থেকে রেহাই পেল। তবে পিহুর সেই আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে আচমকায় বিকট আওয়াজে ঘরে দরজা খুলে গেল। হঠাৎ বিকট শব্দ শুনে চমকে উঠল পিহু। দরজার সামনে দাঁড়িয়ে থাকা তুরানকে দেখে ভয় আত্মা শুকিয়ে গেল। একেই বোধহয় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। পিহুর জীবনেও সন্ধে নেমে এসছে। বুকের ভেতর ক্রমাগত ধুকপুক ধুকপুক করছে। হৃৎপিণ্ড লাফাতে লাফাতে মনে হয় বেরিয়ে আসবে এবার। পিহুর আতঙ্কে আর এক ধাপ কেরোসিন ঢেলে তুরান দাঁত কিরমির করে বলল, কি ভেবেছিলে যে এই বাড়িতে আসলে তুই আমার হাত থেকে বেঁচে যাবে? এতই সহজ? তুরানের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। চোখের শিরাগুলো লাল হয়ে ফুটে উঠেছে। চোখের ভেতর জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা দেখে ভয় পিহুর অবস্থা খারাপ। দাঁড়ানো অবস্থায় থরথর করে কাঁপছে মেয়েটা। কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতে বলল, কি করছেন? আপনি এইভাবে ভয় কেন দেখাচ্ছেন? পিহুর কথা শেষ হতে তড়িৎ গতিতে এগিয়ে এলো তুরান। পিহুর সামনে এসে শক্ত করে গাল চেপে ধরে রাগে হিস হিস করে বলল, খুব সাহস হয়েছে তাই না? কলিজা অনেক বড় হয়ে গেছে। তুই আমার সামনে অন্য ছেলের সাথে কথা বলিস, আমার হাত মেলাতে যাচ্ছিলে? এত সাহস কোথায় পেলে? একবার মনে হলো না যে আমি দেখলে তোকে কি করব? ভয়ে পিহুর কাঁপুনি বেড়ে গেছে। গাল চেপে ধরায় খুব ব্যথাও পাচ্ছে। শরীরের মধ্যেও হঠাৎ করে খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। ভয় ব্যথা সবকিছু মিলিয়ে এবার কেঁদেই ফেলল পিহু। কাঁদতে কাঁদতে বলল, কি করবেন? আর কেনই বা করবেন? আপনি এমন কেন করছেন বলেন তো? আমি কি নিজে গিয়ে কথা বলেছি নাকি? ওই ভাইয়াই তো নিজে থেকে এসে কথা বলেছিল। বিশ্বাস করুন, আমি আগে থেকে কথা বলিনি। তুরান অত্যাধিক রেগে গেছে। রাগে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এদিকে গালের ব্যথায় চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে পিহুর। গালটা বোধ হয় যে কোনো মুহূর্তে খুলে পড়ে যাবে। পিহুর চোখের পানি তুরানের হাতে পড়তেই হোশ ফিরল তুরানের। আলগা হয়ে এলো হাতের বাঁধন। হঠাৎ খেয়াল করলো পিহুর গালের যে অংশ তুরান ধরেছে সেখানে আগুনের মতো গরম। তুরানের সমতল হৃদয় বেজায় কুঁচকে গেল। গাল ছেড়ে কপালে হাত রাখতেই চমকে উঠল তুরান। জ্বর এসে গেছে পিহুর। এটা যে সকালে বৃষ্টিতে ভেজার কারণে হয়েছে সেটা তুরান বেশ ভালো করেই বুঝতে পারছে। পিহু জ্বর এসেছে কথাটা মস্তিষ্কে প্রতিফলন হতেই রাগ জেদ সব ভুলে বসল তুরান। বরং বিচলিত হয়ে পড়ল ভীষণ। দুই হাতেই পিহুর মুখটা আগলে ধরে ব্যস্ত কণ্ঠে বলল, এই পিহু, তোর তো জ্বর এসেছে। তুই আমি আগে বলিসনি কেন? এত জ্বর নিয়ে তোর হাঁটাহাঁটি ঘুরে করতে হবে? একটু শান্ত হয়ে বসতে পারিস না? বলেই পিহুকে বিছানায় বসিয়ে দিল। যেহেতু দুপুরে সবাই ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করেছে তাই আর দেরি না করে ড্রয়ার থেকে জ্বরের ঔষধ বের করে আগে খাইয়ে দিল। পিহুর অসুস্থতা দেখে মুহূর্তেই তুরানের সব রাগ গলে পানি হয়ে গেছে। এখন মাথায় শুধু দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। ওষুধ খাইয়ে পিহুকে জোর করে শুয়ে দিল তুরান। এরপর ঝটপট প্রয়াসকে ফোন দিল। প্রয়াস ফোন রিসিভ করতেই একদমই বলল, ফুপি কোথায় প্রয়াস? ফুপিকে তাড়াতাড়ি আসতে বলো, পিহুর হঠাৎ জ্বর এসেছে। বোনের জ্বরের কথা শুনে প্রয়াসও বিচলিত হয়ে পড়ল ভীষণ। ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো ভাই এসব? আচ্ছা তুমি দাঁড়াও, আমি মাকে নিয়ে এক্ষুনি আসছি।
কথা বলা শেষে ফোন কেটে পকেটে রেখে তুরান পেছনে তাকিয়ে দেখে পিহু ঘুমিয়ে পড়েছে। ফর্সা গালের দুই পাশে আঙ্গুলের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। পিহুর এমন নিষ্পাপ মুখটা দেখে তুরানের নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। ইস, কেন যে রাগটা দেখাতে গেল। একটু ধৈর্য ধরলে মেয়েটা এত আঘাত পেত না। পিহুর মুখের দিকে একবার তাকিয়ে তারপর নিজের হাতের দিকে তাকালো তুরান। নিজের উপর রাগ থেকে হঠাৎ করেই দেওয়ালে সজোরে 2-3টা ঘুষি মেরে বসলো। বিড়বিড় করে আওড়ালো, কেন নিজের রাগ কন্ট্রোল করতে পারি না? কেন রাখলে কোনো হুঁশ থাকে না? আজ এই রাগের জন্য আমার পিহুকে কষ্ট দিলাম। আমি এই রাগ কিভাবে কন্ট্রোল করব? বলে আরো একটা ঘুষি দেবে ঠিক এমন সময় সবাইকে আসতে দেখে থেমে গেল তুরান। সকলের অগোচরে আহত হাতটা পেছনে লুকিয়ে ফেলল। কেটে যাওয়া হাতে ব্যান্ডেজ না করে আবার সেখানে আঘাত করায় ইতিমধ্যে চুয়ে চুয়ে রক্ত পড়তে শুরু করেছে। তবে সেটা কাউকে বুঝতে না দিয়ে হাত পেছনে লুকিয়ে মুখটা স্বাভাবিক করে ফেলল তুরান। পিহুর মা রুমে ঢুকতেই তুরান বলল, ফুপি, তুমি চিন্তা করো না, পিহু ঠিক আছে। আমি ওকে ওষুধ খাইয়ে দিয়েছি। এটুকু বলেই তুরান রুম থেকে বেরিয়ে গেল। সবাই যখন পিহুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল তখন তিয়াসের নজর গেল দেওয়ালের পাশে। তুরান যেখানে দাঁড়িয়েছিল সেখানে কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে। তিয়াসের আর বুঝতে বাকি নেই যে এখানে ঠিক কি হয়েছে, তাই পেছন থেকে আস্তে করে রুম থেকে বেরিয়ে নিজেদের বাসায় চলে গেল। তুরানের রুমে গিয়ে দেখলো তুরান মাথা নিচু করে বসে আছে, মুখে কোনো কথা নেই। কোনো বাক্য ব্যয় না করে তিয়াস সোজা চলে গেল নিজের ঘরে। ফিরে এলো ফার্স্ট এইড বক্স হাতে নিয়ে। নিঃশব্দে তুরানের পাশে বসে হাতটা নিয়ে ব্যান্ডেজ করতে করতে বলল, এত রাগ কেন করিস ভাই? তোর রাগটা একটু কমাবি? চেষ্টা তো করি, কিন্তু পারি না। কথা যখন পিহুকে নিয়ে তখন রাগটা অটোমেটিক চলে আসে। এতে আমার কোনো হাত নেই। তাহলে এসব করিস কেন? প্রথমে ওকে আঘাত দিবি, তারপর নিজেকে আঘাত করবি। এর চেয়ে রাগটা কন্ট্রোল করলে কাউকে আঘাত পেতে হয় না। তোর এই রাগের আগুনে আমার ছোট্ট বোনটাও জ্বলে পুড়ে যায়। তুরান আর কিছু বলল না। সত্যি বলতে পিহুর আশেপাশে তুরান অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারে না। এজন্য ছোট থেকে সব সময় পিহুকে চোখে চোখে রেখেছে। কোনো ছেলেকে পিহু ধারে কাছেও চাপতে দেয়নি। এজন্য পিহু এখনো কারো প্রপোজাল পায়নি। পিহুর পেছনে তুরান নিজের 5-6 জন বিশ্বস্ত লোক লাগিয়ে রেখেছে, যারা সবসময় পিহুর উপর নজর রাখে। কোনো ছেলে ভালো লাগার দৃষ্টিতে তাকালেও তাকে তুরানের মুখোমুখি হতে হয়। তবে এসব বিষয়ে পিহু পুরোই অজ্ঞাত। আর তুরান যে পিহুকে ভালোবাসে এই কথা তিয়াস আর প্রয়াস ছাড়া কেউ জানে না। তুরান আর তিয়াস প্রায় সমবয়সী হওয়ায় দুজনের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক। তুরানের হাতে ব্যান্ডেজ করে দিয়ে তিয়াস উঠে রুমে যেতে লাগলো। ঠিক তখন তুরান পেছন থেকে বলে উঠল, একটা কাজ করতে পারবি তিয়াস? তুরানের কথাই থেমে গেল তিয়াস। পেছনে ফিরে তাকিয়ে বলল, বল, কি করতে হবে? রাতে ফুপি যেন পিহুর রুমে না শোয় সেই ব্যবস্থা করতে হবে। ভেতরে শান্তি পাচ্ছে না, এখানে থাকলে ঘুমাতেও পারবো না, তাই ও বাড়িতে যাব। প্রয়াসকে বল সব ম্যানেজ করতে। তুরানের কথা শুনে এবার হালকা হাসলো তিয়াস। ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, কাজ হয়ে যাবে ভাই, নিশ্চিন্তে থাক। বলেই তিয়াস রুম থেকে বেরিয়ে গেল। আম্মু, তুমি রুমে গিয়ে ঘুমাও বনুর কাছে, আমি আছি। আমি ওর খেয়াল রাখবো। ছেলের কথায় ভ্রুকুচকে তাকালেন পিয়াসা বেগম। কণ্ঠে একরা সন্দেহ নিয়ে বললেন, ব্যাপার কি বলতো? তুই আর তিয়াস মিলে তখন থেকে আমাকে তাড়াতে চাইছিস? কি মতো বাড়ছিস দুটো মিলে? পরিস্থিতি সামাল দিতে তিয়াস বলে উঠল, আরে ফুপি, তুমি যা ভাবছো এমন কিছুই না। আসলে বনুর জ্বর তো এখন কমে গেছে, তাই বলছিলাম তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমরা দুজন আছি ওর পাশে। তাছাড়া আমাদের দুজনের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে আজ রাতের মধ্যে। আমরা তো জেগেই থাকবো। তাই বলছিলাম তোমরা জেগে লাভ কি? আমরা এখানে কাজ করি আর বনুকে দেখে রাখি। তিয়াসের কথায় যুক্তি দেখে পিয়াসা বেগম আর কিছু বলেন না। দুই ভাই যখন আছে তখন ঠিক দেখে রাখবে, এই ভেবে তিনি নিজের রুমে চলে গেলেন। পিয়াসা বেগম চলে যেতে কিছুক্ষণ পরে রুমে তুরান প্রবেশ করলো। তুরানকে আসতে দেখে ওরা দুজন বাহিরে চলে গেল। ওরা দুজন চলে যেতে দরজাটা চাপিয়ে দিয়ে পিহুর কাছে চলে এলো তুরান। জ্বরের কারণে পিহু বেঘরে ঘুমাচ্ছে, কোনো হুঁশ নেই তার। তুরান ফ্লোরে পিহুর মুখোমুখি হয়ে বসলো। শক্ত করে চেপে ধরায় গালটা লাল হয়ে আছে ভীষণ। নিজের ডান হাত বাড়িয়ে তুরান আলতো করে ছুঁয়ে দিল পিহুর গালে। পিহুকে আঘাত দিয়ে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তুরানের। হাতের মলমটা নিয়ে আলতো করে গাল লাগিয়ে দিল। ডান হাতটা কপালে রেখে
একবার জ্বরের তাপমাত্রা কতটুকু আছে সেটা দেখে নিল। তারপর পিহুর একটা হাত নিজের হাতে নিয়ে মুঠোবন্দি করে ফেলল। পিহুর হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বলল, তুই আমাকে কেন বুঝিস না পিহু? কেন আমার অবাধ্য হোস? তুই কি বুঝিস না যে তোকে অন্য ছেলের সাথে দেখলে আমার সেটা সহ্য করতে পারি না? বারে বারে কেন অন্য ছেলেদের সাথে কথা বলতে চাস? তুই এমন সব কাজকর্ম করিস যাতে আমার রাগ উঠে যায় আর রেগে তোকে আঘাত করে ফেলে। দেখ না, তোকে আঘাত করে আমি যে আরো বেশি কষ্ট পাচ্ছি। তোর চোখে পানি দেখলে আমার বুকের ভেতর ঝড় উঠে যায়, ভেতরটা তোমরা মোচড়ে যায়। তুই কি একটু বুঝিস না? এত অবুঝ কেন তুই? বলতে বলতে থেমে গেল তুরান। কয়েক সেকেন্ড পিহুর ঘুমন্ত মুখের দিকে নির্নিমেষ তাকিয়ে রইল। এরপর পিহুর মুখের কাছে সামান্য ঝুঁকে কানে কানে ফিসফিস করে বলল, তুই যেমনই হোস না কেন, সবই তো আমার। তুই পুরোটাই আমার। একা তুই আমার ব্যক্তিগত সম্পদ, আর যেটা আমার সেটা শুধুই আমার। আমার জিনিসের ভাগ আমি কাউকে দেব না, আর তোকে তো একদমই না। ঘুমন্ত পিহুর সাথে আপন মনে বেশ কিছুক্ষণ কথা বলল তুরান। এরপর দেওয়াল ঘড়িতে ঢং ঢং শব্দে রাত 12টা জানান দিতেই তুরান উঠে দাঁড়ালো। এরপর ঝটপট বেরিয়ে গেল পিহুর ঘর থেকে। পিহু জ্বর সেরেছে টানা 4 দিন পর। 4 দিন এক টানা জ্বরে বেহুশ ছিল মেয়েটা। এখন বাসার সবাই গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পরশুদিন থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হবে। বাসাটা পরিষ্কার করে সাজাতে হবে, অনেক কাজ। শুধু পিহু অসুস্থ ছিল তাই কেউ যেতে পারেনি। এখন যেহেতু পিহু মোটামুটি সুস্থ, তাই আজই বিকেলে বের হবে সবাই গ্রামের উদ্দেশ্যে। সেই সুবাদে সবাই যার যার লাগেজ গোছানো নিয়ে ব্যস্ত আজ পিহু নিজেও। কোন অনুষ্ঠানে কি পরবে সেই ড্রেসগুলো ভেবে ভেবে নিয়ে লাগেজে রাখছে। সাথে ম্যাচিং করে জুয়েলারি আর সাজের জিনিসপত্রও নিয়েছে। পিহুর বড় অপুর বিয়ে বলে কথা, পিহুকে তো বেশি সুন্দর লাগতেই হবে। নিজের লাগেজ গুছিয়ে পিহু সবার আগে বেরিয়ে আসলো। একে একে ড্রয়িং রুমে সবাই এসে উপস্থিত হলো। বাসা থেকে বের হয়ে গেটের সামনে এসে দেখলো 3টে গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে। নির্লজ্জ পিহু পুরনো সব কথা ভুলে দৌড়ে গিয়ে তুরানের পাশের সিটে বসে পড়ল। সামনের গাড়ির ড্রাইভিং সিটে তুরান বসেছিল। পিহুকে এমন দৌড়ে এসে ওর পাশে বসতে দেখে হালকা হাসলো তুরান, তবে তা সকলের অগোচরে। একে একে সবাই 3 গাড়িতে ভাগ হয়ে বসে পড়ল। সবাই গাড়িতে উঠতেই তুরান আগে গাড়ি স্টার্ট দিল। তুরানের পর একে একে বাকি 2টো গাড়িও চলতে শুরু করলো। পিহুর আনন্দের আজ সীমা নেই। একই সামনে বিয়ে, সেটা নিয়ে খুব বেশি এক্সাইটেড। তারপর বিয়ে হবে গ্রামে, এজন্য তো এক্সাইটমেন্টে পিহু নাচতে ইচ্ছে করছে। পিহুকে এমন নিজে নিজে খুশিতে ছটফট করতে দেখে আর চোখে একেবারে পাশে ফিরে তাকালো তুরান। পিহুর মুখে হাসি দেখে তুরানের ঠোঁটের কোণেও হাসির দেখা মিলল। পিহু এমন হাসি খুশি থাকলে তুরানের পৃথিবী রঙিন লাগে, সবকিছু ভালো লাগে। দিক বেদিক ভুলে যায় তুরান। পিহু আশেপাশে থাকলে ওকে দেখতে ইচ্ছে করে শুধু। এই ইচ্ছের যেন কোনো শেষ নেই। আর কোনো দিকে না তাকিয়ে তুরান ড্রাইভিংয়ে মনোযোগ দিল। সবাইকে সহি সালামত গ্রামে নিয়ে পৌঁছাতে হবে। সবার আগে পরিবার, তারপর সবকিছু। মাঝখানে এই প্রাণনাশিনীকে 2 চোখ ভরে দেখতে গেলে তুরানের মরণ নিশ্চিত। গ্রামের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তখন রাত 8টা। গাড়ি এসে কাঙ্ক্ষিত স্থানে থামতে রহিম চাচা দৌড়ে চলে এলেন। বহু বছর ধরে তিনি এবারে দেখাশোনার কাজে নিয়োজিত। তুরানদের পুরো পরিবার শহরে থাকে বিধায় তুরানের বাবা রহিম চাচা আর তার পরিবারকে এই বাসায় থাকতে বলেছেন। সবাই গাড়ি থেকে নামতেই রহিম চাচা একটা অমায়িক হাসি দিয়ে বললেন, আপনারা আইয়া পড়ছেন? আইতে কোনো অসুবিধা হয় নাই তো? রহিম চাচার প্রশ্নের বিপরীতে তুরান হেসে জবাব দিল, কোনো অসুবিধা হয়নি চাচা। তোমরা সবাই ভালো আছো তো? হ বাজান, ভালো আছি। বড় সাহেব, আপনারা আগে ভেতরে চলেন। আমি আমার বউ মাইয়ারে দিয়া সব ঘর পরিষ্কার করাইয়া রাখছি। আপনারা আগে বিশ্রাম লন। এরপর পেছন ঘুরে স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ফুলির মা, মাইয়া ঘরে ভেতরে লইয়া যাও। সবাই দইকা গেছে, আপনারা আহেন আমার লগে। শেষ কথাটা সবার উদ্দেশ্যে বললেন তিনি। কথায় কথায় বাড়ির ভেতরে প্রবেশ করলো সবাই। পুরোনো দিনে দোতলা বাড়ি। বাড়ির বয়স বেশ অনেক বছর হওয়ায় কিছু কিছু জায়গায় রং চটে গেছে, তবে এখনো কোথাও ভাঙন ধরেনি। তুরানের দাদা অনেক শখ করে বাড়িটা বানিয়েছিলেন। সেই সময় থেকেই তুরানদের পরিবার আর্থিক দিক দিয়ে বেশ সচ্ছল ছিল।
তুরানের দাদা ছিলেন এই এলাকার নামকরা ব্যবসায়িক। অসংখ্য জমি ছিল তার। সেই আমলে এই রাজকীয় বাড়িটা বানানো। নিচতলা এবং দোতলা মিলিয়ে মোট 22টা রুম, মাঝে বিশাল বড় উঠোন। লং জার্নি করে আসায় কেউ আর বেশি দেরি করলো না। কোনো রকম একটু কিছু খাওয়া দাওয়া করে সবাই যার যার মতো বিশ্রাম নিতে চলে গেল। পরশুদিন গায়ে হলুদ, কাল ছেলের বাড়ির সবাই চলে আসবে এখানে। ওরা আসার আগেই পুরো বাড়িটা হালকা সাজিয়ে ফেলতে হবে। হাতে অনেক কাজ, তাই আজ সবার বিশ্রামের প্রয়োজন। তাহমিনা আর পিহু এক রুমে শুয়েছে। পিহুদের পাশের রুমে শুয়েছে তুরান আর তিয়াস। বিছানায় যেতেই রাজ্যের ঘুম ভর করলো সবার চোখে। শুধু ঘুম নেই তুরানের চোখে, মাথার ভেতর কিলবিল করছে এক ঝাঁক চিন্তা। বিয়ের অনুষ্ঠানে অসংখ্য লোক হবে, ছেলেদের অভাব থাকবে না। এত কাজের ব্যস্ততায় এই চঞ্চল মেয়েটাকে সে দেখে রাখবে কিভাবে? এই মেয়ে যে ছটফটে সারাদিন তিরিং বিরিং করতে থাকে। পিহুকে নিয়ে তুরানের চিন্তা শেষ নেই। মেয়েটা যে কবে বুঝতে শিখবে, এমন হাজারো দুশ্চিন্তায় তুরানের মাথা ধরে গেল। কোনো মতে জোরপূর্বক চোখ দুটো বন্ধ করে রাখলো। কয়েকটা দিন ছেলেটার উপর ভীষণ চাপ যাবে, সেটা শারীরিক এবং মানসিক দুই দিক দিয়েই। সকালে সবার আগে ঘুম ভাঙল পিহুর। এমনিতে তো ওকে টেনেও ঘুম থেকে তোলা যায় না, কিন্তু আজ ব্যাপারটা ভিন্ন। পুরোপুরি অচেনা না হলেও বাড়িটা পিহুর অল্প স্বল্প চেনা। সেই সাথে অচেনা পরিবেশ, আশেপাশে সবটাই প্রায় অচেনা, তাই ঘুমটা অতটা গভীর হয়নি পিহুর। সবচেয়ে বড় কথা, বিয়ের খুশিতে পিহুর ঘুম খাওয়ার সব ভুলে গেছে। ঘুম থেকে উঠে ছুটে চলে এসছে বাসার পেছনের পুকুর পাড়ে। এই পুকুরটা পিহুর নানুর। ছোটবেলায় পিহুরা যখন এখানে বেড়াতে আসতো, তখন তুরান পিহুকে এই পুকুরে গোসল করিয়ে দিত, হাতের উপর নিয়ে সাঁতার শেখাতো। যদিও পিহুর পুরোপুরি কিছু মনে নেই, তবে একটু একটু মনে পড়ে। একবার পিহু পণ্ডিতি করে একা একা এসে পুকুরে পড়ে গিয়েছিল। পানিতে পড়েই হাত পা দাপাদাপি শুরু হয়ে গিয়েছিল। তখন রহিম চাচার মেয়ে ফুলি পিহুকে পড়ে যেতে দেখে বাসার সবাইকে ডেকে আনে। সবার আগে ছুটে এসেছিল তুরান। পিহুকে পানিতে পড়ে হাবুডুবু খেতে দেখে এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়েছিল পানিতে। পিহুকে যখন পাড়ে নিয়ে আসে, তখন বাসার সবাই এসে উপস্থিত হলো। পানি খেয়ে পেট ফুলে পিহুর সেদিন যা তা অবস্থা হয়েছিল। সেদিন তুরানের সে কি রাগ, রেগে একটা চড়ও মেরেছিল পিহুকে। ছোট্ট পিহু নরম তুলতুলে গালে 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিয়েছিল একদম। সেদিন পানিতে পড়ার ভয় এক সাইডে রেখে তুরানের থাপ্পড়ের জন্য হাত পা ছড়িয়ে কান্না জড়িয়ে দিয়েছিল পিহু। যেখানে তার নিজের বাবা কখনো গায়ে হাত তোলে না, সেখানে মামাতো ভাই তাকে কেন মারল? রাগে দুঃখে সারাদিন কিচ্ছু খায়নি পিহু। দিন শেষে বাপের আদর আহ্লাদে রাগটা দমিয়ে নিয়েছিল। পুরনো কথা ভাবতে ভাবতে আনমনে হেসে ফেলল পিহু। পিহুর ভাবনার মাঝেই পেছন থেকে কেউ রাগী কণ্ঠে বলে উঠল, আমার অনুমতি ছাড়া তুই এখানে কেন এসেছিস বেয়াদব? তুই জানিস না এখানে আসা তোর নিষেধ? পেছন থেকে 440 ভোল্টের ধমক শুনে পেছন ফিরে তাকালো পিহু। দেখলো তুরান পেছনে দাঁড়িয়ে আছে। এক হাত প্যান্টের পকেটে গুজে রেখেছে, আর অন্য হাতে ফোন। হয়তো ফোনে কারো সাথে কথা বলতে বলতে এদিকে এসেছিল। তুরানের দিকে এক পলক তাকাতেই চোখ আটকে গেল পিহুর। মনে হচ্ছে লোকটা মাত্রই ঘুম থেকে উঠে এসছে। চোখ দুটো কেমন ফোলা ফোলা, ঘুম ভালো না হওয়ার জন্য হয়তো। কিন্তু তবুও পিহুর কাছে এই ফোলা ফোলা চোখেও তুরানকে অসম্ভব সুন্দর লাগছে। একদম স্নিগ্ধ মাতাল করা লোক। পিহুকে এভাবে গোল গোল চোখে তাকিয়ে থাকতে দেখে ধমকে উঠল তুরান। কথার উত্তর কেন দিচ্ছিস না? কার পারমিশনে এখানে এসেছিস? তুরানের ধমকে এবার হকচকিয়ে গেল পিহু। নাক মুখ কুচকে বলল, এত ধমকান কেন? এমনি একটু হাঁটতে এসেছিলাম। সেটা কি আমার ওঠা অব্দি অপেক্ষা করা যেত না? শোন পিহু, আমার কথাগুলো মাথায় ভালো করে ঢুকিয়ে নেয়। যতদিন আমরা এখানে আছি, তুই আমাকে না বলে একা একা কোথাও যাবি না। কোথাও যেতে ইচ্ছে করলে আমাকে বলবি, আমি নিয়ে যাব। কিন্তু পণ্ডিতি করে যদি একা একা কোথাও যাস, তাহলে জানিস তো আমি কেমন। এখান থেকে তুলে এক আছাড় মারবো, সোজা ঢাকার বাসার ছাদে গিয়ে পড়বি। কথা মাথায় থাকে জানো। এখন যা বাসায়। তুরানের ধমক খেয়ে চোখ মুখ কুচকে তাকালো পিহু। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে সোজা বাসার দিকে হাঁটা দিল। কিছু দূর গিয়ে আচমকাই থেমে গেল। পেছন ঘুরে তুরানকে জিভ দেখিয়ে দিল এক দৌড়। এক দৌড়ে সোজা বাসার গেটের ভেতর ঢুকে গেল। এদিকে পিহুর এমন বাচ্চামো দেখে হো হো করে হেসে ফেলল তুরান।
হাসতে হাসতে ফোনটা কানে নিয়ে বাগানের দিকে চলে গেল। হলুদের স্টেজ সাজানো হবে বাগানে, তাই ফুলের অর্ডার দিতে ফোন করেছিল তুরান। বাসায় ফিরে মুখ ফুলিয়ে বসে আছে পিহু। তুরানের এই কথায় কথায় ধমক দেওয়া পিহুর মোটেও পছন্দ নয়। সে কেন এত ধমকাবে? পিহুর বুঝি খারাপ লাগে না? পিহুর খারাপ লাগা কি আর ওই দৈত্যদানব বোঝে? একদমই বোঝে না। আপন মনে এসব ভাবতে ভাবতেই রুমে চলে গেল পিহু। তাহমিনা হলুদ শাড়িগুলো লাগেজ থেকে বের করছিল। এতগুলো শাড়ি একসাথে দেখে পিহু চোখ বড় বড় হয়ে গেল। কণ্ঠে বিস্ময় নিয়ে বলল,